বলছি, একজন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ, তিনি ভারতবর্ষের দুই বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী, তার মধ্যে একজন যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী, এবং অপরজন হচ্ছেন মহারাষ্ট্রের ছত্রপতি শিবাজি মহারাজ। এই দুজনের সম্পর্কে তিনি অপমানজনক কথা বলেছেন। কি বলবেন এটা নিয়ে? কি কে অবমাননা কোন ব্যক্তি করেছে বলছে? অনন্ত মহারাজ, উনি হচ্ছেন সাংসদ রাজ্যসভার। কোন দেশে? ওর বাড়ি হচ্ছে কোচবিহার। কোচবিহার মানে ভারতবর্ষের সাংসদ বলছেন? ভারতবর্ষের বর্তমান পার্লামেন্টে এখন রাজ্যসভার সাংসদ। কোন দল থেকে তিনি হয়েছেন রাজ্যসভার সাংসদ? বিজেপি দল থেকে। ব্যর্থতা এটা আমাদের। তার কারণটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতবর্ষ না গোটা ওয়ার্ল্ডের আবেগ। আমরা যদি বলতে যাই যে নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে কেউ যদি কোনো ধরনের কুৎসামূলক কথাবার্তা রটায়, সেটা হচ্ছে ভারতবর্ষ শুধু না, ওয়ার্ল্ডের আপামর জনসাধারণ আবাল বৃদ্ধ বনিতা সকলেরই মানে ভাবনাকে নিয়ে খেলাধুলা করা, এই ধরনের কথাবার্তার কোনো সঙ্গতি নেই। অনন্ত মহারাজ নেতাজির সম্পর্কে কিছুই জানে না। তিনি যে সাংসদ হয়েছেন, এটা যে পার্টি থেকে হয়েছেন জানি না, কোন পার্টি থেকে হয়েছেন আমি সঠিক বলতে পারবো না, সেই দলের বা সেই রাজনীতি পার্টির এটা হচ্ছে একটা ব্যর্থতা। তার সঙ্গে আমাদের ভারতবর্ষের ভারত মাতা এই কথা শুনলে কাঁদবে তো। তার কারণ হচ্ছে ভারত মাতার যদি কেউ সুযোগ্য ব্যক্তিত্ব হিসাবে এই পৃথিবীর ইতিহাসে ভারতের নামটাকে তুলে ধরেছিল সর্বপ্রথম, তিনি ছিলেন অ্যাজ এ রিয়াল হিরো নেতাজি সুভাষচন্দ্র বোস। অনন্ত মহারাজের ইতিহাসে কি জানে? অনন্ত মহারাজ জানি না কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছে, জানি না তার কোয়ালিফিকেশন বা ডিগ্রি কি। এই নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে ভারতবর্ষের যে সমস্ত ব্রিলিয়ান্ট হিস্টোরিয়ান ছিল, যেমন ডক্টর রমিলা থাপা ছিল, জিকে পাহাড়ি ছিল, তারপরে জীবন মুখোপাধ্যায় ছিল, তিনারা যে ইতিহাস বইগুলো লিখেছেন, স্বদেশ পরিচয় যদি আমি জীবন মুখোপাধ্যায়ের বইটি অবশ্য আমার কাছে এই মুহূর্তে নাই, যদি আমি তুলে ধরি, অনন্ত মহারাজ জানি না তিনি সেই বইগুলো পড়েছেন কিনা। আমরা ভারতবর্ষের যে ইতিহাসটা বর্তমানে পড়ছি, সেই ইতিহাসটা সম্পর্কে তিনাকে জানতে হবে, বলতে হবে। তার কোনো এখতিয়ার বা অধিকার নেই নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে এই ধরনের কথাবার্তা বলার। নেতাজি যে পাওয়ার, নেতাজি যে সোলজার, নেতাজির আদর্শটা যদি ভারতবর্ষ সেদিন না থাকতো, তাহলে অনন্ত মহারাজ আপনি আজকে পার্লামেন্টে কিন্তু যেতে পারতেন না। আপনার মহারাজার যে টাইটেলটা আপনি তৈরি করেছেন না, সেটা সামান্য নগণ্য। গোটা বিশ্বের দরবারে নেতাজি সুভাষচন্দ্র বোস তার অক্লান্ত পরিশ্রমে যে জায়গাটা গোটা বিশ্বের মানুষ তাকে তুলে ধরেছিলেন, সেই জায়গাটা হচ্ছে তার নামের আগে নেতাজি কথাটা যোগ হয়েছে, যেটা গোটা ওয়ার্ল্ডে কেউ পায়নি। কোনো এমপি বা এমএলএ, কোনো প্রধানমন্ত্রী আজ পর্যন্ত তার নামের আগে নেতাজি পদটা কিন্তু পায়নি। তার নাম ছিল সুভাষচন্দ্র বোস। নেতাজিটা হওয়া চারটিখানি ব্যাপার না মহারাজ সাহেব, আপনারা জানতে হবে ইতিহাস। হ্যাঁ, কি বলেছেন তিনি আরেকবার বলেন। উনি বলেছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ছত্রপতি শিবাজি মহারাজ তারা নিজের জন্য লড়েছেন, দেশের জন্য লড়েননি। তাই? আচ্ছা, আপনি একটা কথা বলেন তো, নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতবর্ষের একজন এমনই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, তিনি আইসিএস পরীক্ষায় ভারতবর্ষের যে পরীক্ষাটা ওই মুহূর্তে হয়েছিল, আইসিএস পরীক্ষায় তিনি 4th র্যাঙ্ক করেছিল। অনায়াসে তিনি খেয়ে দিয়ে তার বউ বাচ্চা নিয়ে একটা জায়গায় শিফট হয়ে যেতে পারতেন। তিনি সর্বপ্রথম বলেছিলেন একটা কথা, যদি আমি আইসিএস পরীক্ষায়, সিভিল সার্ভিস পরীক্ষায় যদি আমি মানে একটা ভালো জায়গায় পোস্টিং নিয়ে নিই, সেই পোস্টিং নেওয়ার ফলে হয়তো আমার বউ বাচ্চা নিয়ে সুখে থাকবো, কিন্তু আপামর ভারতবর্ষের মানুষ কোনোদিন স্বাধীনতা লাভ করবে না। আর ভারতবর্ষের মানুষ যদি স্বাধীনতা লাভ না করে, তাহলে কিন্তু এই পরাধীনতার শৃঙ্খল আরও যুগ থেকে যুগান্তরে চলে যাবে। নেতাজি সুভাষচন্দ্রকে ঘুমাতে দিত না একটি কথায়, তার কারণ তৎকালীন সময়ে ইংরেজরা গোটা বিশ্বটাকে শাসন করত। ইংরেজদের যে শাসন কার্যের যে মেন সূর্য, সে সূর্য 24 ঘন্টার মধ্যে কোনো সময় অস্তমিত হতো না, কারণ গোটা বিশ্বটাকে তারা ঘিরে ফেলেছিল। নেতাজি সুভাষচন্দ্র বোস যখন আইসিএস পরীক্ষায় পাস করলেন, পাস করার পরবর্তী স্টেজে তার মানে কি বলবো, তার বাবা তো একজন লয়ার ছিল, জানকীনাথ বোস। যে জানকীনাথ বোসের কথাবার্তা অনুযায়ী
তিনি চেষ্টা করেছিলেন যে ভারতবর্ষকে কিভাবে এই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করা যায়। তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস এক্সামিনেশন ইন ইংল্যান্ড র্যাঙ্কিং 4th করেছিলেন। ইংল্যান্ডের যে র্যাঙ্কটা তৈরি হয় সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংল্যান্ডের র্যাঙ্কিংয়ে তিনি ভারতবর্ষের 4র্থতম স্টুডেন্ট ছিলেন। এটাকে মানে অত্যন্ত গর্বের কথা বলা যায়। মাননীয় মহারাজজি, আপনি ভারতবর্ষের কোন সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করেছেন একবার বলেন তো? তিনি ছিলেন ব্রিলিয়ান্ট। আপনি ইংল্যান্ডের কোন বোর্ড থেকে আপনি কি সম্মান পেয়েছেন বলেন? আপনাকে যে রাজ্যসভার সাংসদ করা হয়েছে তার মানেটা কি আপনি জানেন? আপনি কি পড়েছেন নেতাজি সম্পর্কে? আপনার যদি পড়ার ইচ্ছা হয় তাহলে আমি মোহাম্মদ নূর সেলিম বলছি, আপনাকে আমি ইতিহাস পড়াতে পারবো। তার কারণটা হচ্ছে আপনি নেতাজি সম্পর্কে যে কথাটা তুলে ধরেছেন এটা কত বড় অন্যায় আমি জানি না, তবে আমি জোড়হাত করে বলবো আমার রাজ্যের শুভেন্দু অধিকারীর কাছে এবং দেশের প্রধানমন্ত্রী শ্রী দামোদর দাস মোদী সাহেবের কাছে যে ভারতবর্ষে বিজেপির সবচেয়ে তাবড় লিডার ছিলেন অটল বিহারী বাজপেয়ী। সেই অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষের নেতাজি সুভাষচন্দ্র বসুর বিভিন্ন সময় বিভিন্নভাবে গুণগান করেছেন। অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে এতটাই ভালো সম্পর্ক ছিল দেশের, তৎকালীন সময়ে শ্রীমতী ইন্দিরা গান্ধী যখন বাংলাদেশ থেকে যখন দেশটা তো পাকিস্তান থেকে যখন বাংলাদেশ দেশ তৈরি হচ্ছে, তখন শ্রীমতী ইন্দিরা গান্ধী অটল বিহারী বাজপেয়ীকে সেই দিন বিশ্বের দরবারে পাঠিয়েছিলেন বন্ধুত্ব হিসাবে। তাহলে সেই দিন আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান নেতাজির ভাবাবেগকে কাজে লাগিয়ে, দেশের ভাবাবেগকে কাজে লাগিয়ে, তরুণ প্রজন্মের ভাবাবেগকে কাজে লাগিয়ে সমস্ত দল একমত হয়ে বিভিন্ন কাজে আমরা ঝাঁপিয়ে পড়েছি। আর আজ আপনি বলছেন নেতাজি সুভাষচন্দ্র তার নিজের জন্য কাজ করেছেন, নেতাজি সুভাষচন্দ্র বোস নিজের জন্য কাজ করেছেন। তো কোন জায়গাটা কি করেছেন আপনি একটু তুলে ধরেন। সে বিহার থেকে কলকাতা পর্যন্ত পুলিশের চোখে সে ফাঁকি দিয়ে চলে গেছিল, তিনি তো পারতেন অনেক কিছু করতে। আপনি জানেন না, আপনাকে জানতে হবে। তাই আমি বলবো, বারবার করে বলবো, ভারতবর্ষের তরুণ নৌজওয়ানদের ভাবাবেগকে মানে শেষ করার জন্য যে আপনি কথাটা বলেছেন সেই কথাটাকে আপনি তুলে নেন, আপনি ক্ষমা চান। বস কি বলবো, তিনি ছিলেন একদিকে ফাইটার ম্যান, তিনি ছিলেন একদিকে সোলজার, তিনি ছিলেন ভারতবর্ষের আবেগ, এবং তিনি ছিলেন একদিকে কংগ্রেসের লিডারশিপের দারুণ জায়গায়। হি জয়েন্ড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড ওয়ার্ক আন্ডার চিত্তরঞ্জন দাস, ইলেক্টেড কংগ্রেস প্রেসিডেন্ট ইন 1938 and 1939। তিনি ইলেক্টেড প্রেসিডেন্ট হয়েছিলেন কোন দলের? জাতীয় কংগ্রেস দলের। Forward completed an independence through Maoist and socialist method which differed from Mahatma Gandhi's non-violence approach. Forward Bloc registered from Congress and established the Forward Bloc in 1939 to consolidate the leftist political forces. The Indian National Army put under houses arrested by the British in 1941 but escaped in disguised through Afghanistan to Germany. আপনি কি জানেন অনন্ত মহারাজ তিনি যেদিন রাত্রে প্ল্যানিং হলো যে ভারতবর্ষ থেকে তিনি ছদ্মবেশে আফগানিস্তান কাবুল হয়ে তিনি জার্মানি যেতে হবে, সেই ভয়ঙ্কর কাহিনী সমস্ত যদি এমপি এমএলএরা জানতে পারে তাহলে শিহরে উঠবেন। আপনি ইতিহাস একটু পড়ুন, ইতিহাস আপনি না পড়লে তিনি জানতে পারবেন না। আজাদ হিন্দ ফৌজের কথা আপনি বারবার তুলে ধরেছেন, শুনলাম। He traveled by submarine to Southeast Asia in 1943, took charge of the Indian National Army from Raj Bihari Bose, and famous slogan, "As a stops with give me blood and I promise you freedom." এই যে কথাটা তিনি বলেছিলেন, I promise you freedom and march towards Indian with the cry Dilli Chalo, formed a woman's against named the Rani of Jhansi Regiment. এই ভারতবর্ষে সেদিন পুরুষরা লড়াই করেনি, তার নেতৃত্বে সর্বপ্রথম ঝাঁসি রেজিমেন্ট তিনি তৈরি করেছিলেন। তার কারণ ভারতবর্ষের যে সমস্ত আপামর জনসাধারণ তাদের নিজের নিজের সন্তানকে উৎসর্গ করেছিল ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য,
কোনো এক মেয়ের নাম দিয়ে শুধু নয়, তিনি এই ঝাঁসি নামটা দিয়েছিলেন কেন? ঝাঁসির রানী লক্ষ্মী ইংরেজদের বিরুদ্ধে তার কাঁধে বাচ্চাকে নিয়ে, পিঠে বাচ্চাকে বেঁধে ইংরেজদের সঙ্গে যেভাবে লড়াই চালিয়ে গেছিলেন, তাকেও জীবিত ভাবে তার আত্মসত্তা, তার মাধুর্য, তার যে মানে কলা কৌশল, সেটাকে বাঁচিয়ে রাখার জন্য তিনি মহিলা রেজিমেন্ট হিসাবে ঝাঁসি রেজিমেন্ট তৈরি করেছিলেন এবং ইংরেজদের চোখে চোখ রেখে তিনি কথা বলেছিলেন। তিনি লোভী ছিল না, তার জীবনের জন্য তিনি কোনো কিছু ভাবেননি। তিনি শুধু একটা ভেবেছিলেন, যতদিন না পর্যন্ত আমি আমার ভারত মাতাকে ব্রিটিশের শৃঙ্খল থেকে, পরাধীনতার শৃঙ্খল থেকে সম্পূর্ণভাবে স্বাধীন করতে পারবো, ততক্ষণ আমার শান্তি নেই। তিনি যদি আজ লোভী হতো, তাহলে আইসিএস পরীক্ষায় তিনি চাকরি পেয়ে, চাকরিটা নিয়ে, বাচ্চা নিয়ে দারুণভাবে সিট ঠেলে যেতে পারতেন। অনন্ত মহারাজ, আপনার কাছে আমার রিকোয়েস্ট, আপনি অতি অবিলম্বে এটার ব্যাপারে আপনি ভুল স্বীকার করুন। নেতাজি সুভাষচন্দ্র ভারতবর্ষের আবেগ, এটা গোটা বিশ্বের দরবারে জানে। নেতাজি সুভাষচন্দ্র বোসকে পৃথিবীর 204-এর অধিক দেশ জানে। আপনাকে কজন জানে? আপনাকে কজন স্টুডেন্ট মনে রেখেছে? আপনি কি কাজ করেন ভারতবর্ষের জন্য? আপনি আজ পর্যন্ত কোনো কাজ করতে পারেননি। আপনার নামে জ্ঞানে গরিমায় হয়তো আপনি সাংসদ হয়েছেন। আপনাকে আমি বলবো, যদি পারেন নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে আপনি আপনার যে কুমন্তব্য করেছেন সেটা তুলে নেন। আর যদি আপনি না তুলেন, আগামী দিনে হয়তো আপামর ভারতবাসী আপনার এগেস্টে আন্দোলন স্টার্ট করবে। বুঝতে পারছেন কি বললাম? আর আমি আরেকবার বলছি, আমার রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, আমি জোড়হাত করে বলবো, আমার সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমান, আপনাকে বলবো যে এ ধরনের কড়া যে মন্তব্য করেছেন, ভারতবর্ষের আপামর জনসাধারণ সহ, ছাত্র সমাজ সহ সমস্ত আবাল বৃদ্ধা মানুষের ভাবাবেগকে নিয়ে যে খেলাটা স্টার্ট হয়েছে, তার এগেস্টে আপনি ব্যবস্থা নেন, কড়া ব্যবস্থা নেন। এবং আরেকটা কথা বলবো, আমার সম্মানীয় মাননীয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী দামোদর দাস নরেন্দ্র মোদী সাহেবকে বলতে যাব একটি কথা। ইতিপূর্বে ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সমগ্র বিশ্বের চোখে চোখ রেখে সবাইকে আন্দোলনের কথা বলে ভারতবর্ষের মাথা যাতে নত না হয়, ভারতবর্ষের কোনো টেররিস্ট বা কূটনীতিকার ব্যক্তি যেন ভারতবর্ষে না থাকে, তার জন্য তিনি উপযুক্ত ব্যবস্থা নিয়েছিলেন। আমি নরেন্দ্র দামোদর দাস মোদী, আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট যে আপনারা দুজন ব্যক্তি মিলে তার ব্যাপারে কঠোর ব্যবস্থা নেন। এবং আমার ভারতবর্ষের যে বর্তমান রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু, সেই রাষ্ট্রপতি সাহেবাকেও আমি বলবো যে আমার সম্মানীয়, তিনি একজন অভিভাবক, তাকে আমি বলবো একটি কথা বারবার, যে নেতাজি সম্পর্কে যাতে ভারতবর্ষে আগামী দিনে কুরুচিকর মন্তব্য তৈরি না হয়, তার যথাযোগ্য ব্যবস্থা নিতে। জয় হিন্দ, বন্দে মাতরম।